স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন প্রযত্নে বাংলাদেশে আপনাদের সাথে আছি তানিয়া হারুন। নির্বাচনী মাঠে নামার পর গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মানতে হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজধানী ঢাকা সহ সারা দেশে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায় বিদেশি ইন্ধনের অভিযোগ, বিশেষ করে ভারতের ভূমিকা নিয়ে সরব প্রশ্ন। এর আগে ভারতের নির্বাচন সংক্রান্ত মন্তব্যকে নসিহত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার, যা দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশ ভারত সম্পর্কের এই উত্তেজনা কি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে? নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এমন সহিংসতা ও অস্থিরতা আমাদের কি বার্তা দিচ্ছে? আর শরীফ ওসমান হাদীর মৃত্যু কি কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা, নাকি বড় কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। দুজনকেই স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশের আজকের বিশেষ আয়োজনে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম, ঢাকা স্বতন্ত্র ৮ আসনের এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর মৃত্যুতে আমরা আসলে গভীরভাবে শোকাহত। গতকালকে রাত ৯টা ৪৫ তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। আজ তার মরদেহ ঢাকায় আনা হয়েছে। সেই শোক কাটতে না কাটতে পুরো দেশ আসলে উত্তাল হয়ে পড়েছে। এই বিভিন্ন জায়গায় বিক্ষোভ কিংবা বেশ কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটু জানতে চাই, তার এক মাস আগে নভেম্বর মাসে যখন তিনি ৩০টিরও বেশি নম্বর থেকে হুমকির কথা তিনি উল্লেখ করেছিলেন তারই ফেসবুক স্ট্যাটাসে, ঠিক তখন সরকারের কাছে যখন আগাম তথ্য ছিল, সবাই কিন্তু প্রশ্ন করছে সেই নিরাপত্তা নিয়ে, সবাই প্রশ্ন করছে কেন নিরাপত্তা ছিল না। এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সেই সাথে জানতে চাই যে এই যে দায়টা, এটা আসলে কার, রাষ্ট্রের নাকি আমাদের যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সেটির? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমেই শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি, তার শোক সন্তপ্ত পরিবার এবং তার সাথে যারা ইনকিলাব মঞ্চে সহকর্মী যুক্ত ছিলেন তাদের প্রতি সমবেদনা। একই সাথে গতকাল রাতে বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যেই পত্রিকা অফিসে হামলা হলো, সাংবাদিকদের উপর হামলা হলো, সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং মনে করছি যে এই হামলা শুধুমাত্র ডেইলি স্টার কিংবা প্রথম আলোর উপর হামলা নয়, এটা বাংলাদেশের উপর হামলা, বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের উপর হামলা। সেই প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে জনাব শরীফ ওসমান হাদী জুলাই গণ অভ্যুত্থানে বিপ্লবী ভূমিকা রেখেছেন। গণ অভ্যুত্থানের প্রাথমিক বিজয় সংঘটিত হওয়ার পরও তিনি মাঠে ছিলেন এবং তার লড়াইয়ের একটা ভিন্ন মাত্রা ছিল। শরীফ ওসমান হাদী একসময় জাতীয় নাগরিক কমিটিতে আমার সহকর্মী ছিলেন। তারও পূর্বে প্রায় এক দশক ধরে তিনি আমার রাজনৈতিক এবং ক্যাম্পাসের ছোট ভাই হিসেবে খুবই স্নেহধন্য ছিলেন। তার চিন্তার সাথে আমার চিন্তার অথবা আমাদের যেই রাজনৈতিক সংগ্রামের মধ্যে খুব বেশি তফাৎ হয়তো ছিল না, কিন্তু একটা সময় শরীফ ওসমান হাদী অনুভব করলেন সরাসরি রাজনৈতিক ময়দানে থেকে যে ইম্প্যাক্ট সৃষ্টি করা, সেই ইম্প্যাক্ট সৃষ্টি করার জন্য আরও অনেকে আছেন, কিন্তু যেখানে সাংস্কৃতিক যে আগ্রাসন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের জনগণকে পার্শ্ববর্তী রাষ্ট্র, পাশাপাশি আপনার যদি আপনি বলেন উগ্রবাদী যে আদর্শ আছে, সে আদর্শের বিস্তার, সে ভয়াল থাবা থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে এবং এই প্রজন্মকে সচেতন করে তোলার প্রয়াসে তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, যেটা ইনকিলাব মঞ্চ নামে পরিচিত। যখন তিনি তার কার্যক্রম পরিচালনা করেছিলেন তখন থেকেই কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক মহলে তিনি তার একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু লাস্ট যখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য লড়লেন, তখন আমরা স্বাভাবিকভাবেই বিষয়টাকে আমরা ধরে নিয়েছি যে এবার এই কালচারাল যে স্ট্রাগলটা একটা রাজনৈতিক রূপ পাবে। সেই জায়গা থেকে যখন ওনার উপর যেই হুমকি অথবা হত্যা চেষ্টা অথবা হত্যার জন্য যেভাবে আপনার থ্রেট করা হয়েছিল, আমরা এটা জানি এবং এটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাষ্ট্র জানার পরও কেন ব্যবস্থা নেয় নাই, এটা একটা বড় প্রশ্ন। এবং আপনি যেটা বললেন যেটা আসলে ফেলিউরটা কার, এখানে কোনো সন্দেহ নেই এই ফেলিউর সরকারের। এবং একটা রাষ্ট্রে সরকার বিদ্যমান থাকা অবস্থায় সরকারের বাইরে আপনি কোনো শক্তিকে যখন ফেইলের দায়ভার দিবেন,
যদি আপনার সেই জায়গায় কোনো সাকসেস থাকে সেটার দায়ভারও অথবা সেটার কৃতিত্ব তাকে দিতে হবে। কিন্তু আপনার বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় সরকারের বাইরে রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করার জন্য আপনি কোনো গোষ্ঠীকেই আপনি এম্পাওয়ার করতে পারেন না। কোনো গোষ্ঠীকে আপনি ফেলের জন্য যেভাবে ভাগিদার করতে পারবেন না, দায় দিতে পারবেন না, একই সাথে সরকারের হয়ে কাজ করার জন্য কোনো সাকসেসের জন্য তাকে আপনি জয়মাল্য দিতে পারেন না। এই জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এই লাইনটা আমাদের টানতে হবে যে সরকারের কোনটা কাজ সেই কাজটা সরকারকেই করতে হবে। এটা আজকের সরকার হোক, আগামীর সরকার হোক, এই কাজ আপনার ওই ছাত্র জনতা করবে, তৌহিদি জনতা করবে, কিংবা আপনার ওই প্রেশার গ্রুপ করবে, কোনো রাজনৈতিক দল করবে, এটার জন্য তো সরকার বানানো হয় না। সরকার বানানো হয় যে কাজের জন্য, সরকারকে জনগণের কাছে তার কাজের জন্য দায়বদ্ধতা আপনার অবশ্যই দেখাতে হবে। এটা অধ্যাপক ইউনূসের সরকার হোক কিংবা ভবিষ্যতের অথবা অতীতের যে কোনো সরকার হোক, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দায় সরকারের, এবং আমি সন্দেহ প্রকাশ করি এই দায় সরকারের বিশেষ একটি অংশ আরেকটি অংশকে ডিস্টেবিলাইজ করা। এবং এই সরকার যেহেতু বাংলাদেশের আগামীর গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ভূমিকাটা রাখতে যাচ্ছে আগামী 2 মাসের মধ্যে, এই একটা ক্রুশিয়াল সময়ে এই সরকারকে কোনোভাবে, আপনি যে আমরা বারবার বলছি এই কথাটা আমি শুরুতেই বলে রাখি, নির্বাচন বিরোধিতা অথবা নির্বাচন চায় না। আমরা দেখেছি যারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল তাদেরকে আগে ব্লেমটা দেওয়া হয়েছে, নির্বাচন চায় না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে পৃথিবীতে অনেক রাজনৈতিক গোষ্ঠী আছে যারা নির্বাচন চায় না এমন একটা কারণে তারা গণতন্ত্র চায় না, তারা রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চায় না, তার মানে স্বৈরতন্ত্র চায় তাও না, তাদের একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার অস্তিত্ব কি বাংলাদেশে নেই? আমরা এই গতকাল রাতের ঘটনার পর যদি আমরা সেই প্রশ্নটা না করতে পারি এবং সত্যিকার অর্থেই যে গণতান্ত্রিক আমি শক্তিগুলো আছে, যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তাদেরকে যদি আমরা একে অপরকে আপনার সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রকে টিকে রাখার জন্য একটা জাতীয় ঐক্যমত্যে নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের রাষ্ট্র সেই গোষ্ঠীর কাছে যাবে, আপনি আমি সবাই ঠেলে সেই গোষ্ঠীর কাছে দেব যারা আসলেই নির্বাচন বিরোধী। কি বিরোধী? গণতন্ত্র বিরোধী। কি বিরোধী? তার চেয়ে বেশি রাষ্ট্র বিরোধী, যা রাষ্ট্রই চায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকারের দায়ভার নিতে হবে, একই সাথে রাজনৈতিক দলগুলিকে বুঝতে হবে যে এটা একটা ওয়াক আপ কল। তারপরও যদি মনে হয় একে অপরের প্রতি আপনার মানে কাদা ছোড়াছুড়ি হবে, একে অপরকে দায়ভার দিবে, আপনার ওসমান হাদির লাশ ছুঁয়ে শপথ করার মধ্যে কৃতিত্ব নেই। কৃতিত্ব আছে রাষ্ট্রকে ধারণ করার মধ্যে, কৃতিত্ব আছে রাষ্ট্র কিভাবে স্টেবল হবে সেই জায়গায় আমার রাজনৈতিক ভূমিকা স্পষ্ট কিনা সেটার মাধ্যমে। সেই জায়গাটা আমি আশাবাদ ব্যক্ত করছি যে সেই জায়গায় আমরা আজকে অন্তত এই ঘটনাগুলোর মাধ্যমে আসবো। ওসমান হাদির মৃত্যু আমাদেরকে অন্তত রাষ্ট্রের সেই জায়গায় সবাই যাতে একমত হতে পারি সেই বার্তা দিয়ে যাচ্ছে। জি, এম হুমায়ুন কবির, আপনার কাছে একই বিষয়ে আসতে চাই। যেমনটা বলছিলাম, আমরা গভীরভাবে শোকাহত ওসমান হাদির মৃত্যুতে। সেই সাথে আমরা যখন গতকালকে দেখেছি সারা রাত আসলে বেশ উত্তাল ছিল পুরো দেশ এবং দেশের আমাদের রাজধানীর বাইরে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটু জানতে চাই এই যে সহিংসতা কেন বারবার আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? যেমনটা আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে তিনি সন্দেহ প্রকাশ করছেন সরকারের একটি বিশেষ একটি অংশকে নিয়ে। সেই সন্দেহ কি আপনারও আছে কিনা? আপনি কি একমত কিনা আলাউদ্দিন মোহাম্মদের সাথে, এবং রাষ্ট্র কি ইচ্ছাকৃতভাবে নীরব কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এবং আমি আলাউদ্দিন ছোট ভাই আলাউদ্দিনকেও ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের জন্য দিনটা কষ্টের দিন। তার কারণ হলো যে হাদি গত জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা, এবং যেটা আলাউদ্দিন ভাই বললেন যে একসাথে তারা কাজ করেছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নতুন প্রজন্মের ভাবনা, নতুন প্রজন্মের যে স্বপ্ন, সেটাকে খুব বলিষ্ঠভাবে ধারণ করার চেষ্টাটা করেছিলেন, এবং এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসবার জন্যও তিনি সচেষ্ট ছিলেন। এবং সেই কারণেই মঞ্চে অনেক শক্তিশালী কথাবার্তা, অনেক বক্তব্যের পরও কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার অর্থ হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন, যেটা আলাউদ্দিন একটু আগে বললেন, যে তার এই স্বপ্নকে যদি বাস্তবায়িত করতে হয়, যদি বাংলাদেশকে তার নিজস্ব সাংস্কৃতিক শক্তির উপর দাঁড়াতে হয়, আধিপত্যবাদের যে কোনো ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, তাহলে এই সংগ্রামটাকে একটা রাজনৈতিক কাঠামোর দিকে নিয়ে যেতে হবে। এবং সেই দিক থেকে কিন্তু তার মৃত্যু, এটা আমরা সবাই শোকাহত, এবং এটা আমাদের জন্য একটা শখ যদি বলেন সেই রকম একটা শখ হিসাবে এসছে। তো কিন্তু আজকে মেসেজটা যেটা হওয়া উচিত, যে তিনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের স্বপ্নটা দেখছিলেন,
এবং সেই জায়গাতে কিন্তু আজকে আমাদের জন্য শিক্ষা হিসেবে থাকলো যে তার স্বপ্ন যেন বাস্তবায়নের দায়িত্ব জাতি হিসেবে আমাদের সকলের উপরেই আসে। আপনি যে প্রসঙ্গটা বললেন, এখানে সরকারের আসলে এটাও তো বাস্তবতা যে এখনকার সরকারের আমরা যেভাবে জুলাই উত্তর সরকারকে যেভাবে পেতে চেয়েছিলাম আমরা কি সেভাবে পাচ্ছি? তবে সরকার যেটা হয়েছে যে সরকার, আমার কাছে যেটা মনে হয় যে এখনকার যে দায়িত্ব, সরকারকে যেভাবে মানুষ দেখতে চায়, যেভাবে সক্রিয় দেখতে চায়, যেভাবে প্রোঅ্যাক্টিভ দেখতে চায়, সেই জায়গাটা বোধহয় হচ্ছে না। কারণ এই যে আমি যদি বস্তুনিষ্ঠভাবে যাই, এক সপ্তাহ আগে হাদিগুলি খেয়েছিল, একটা সপ্তাহ কিন্তু গেছে, এবং এটা যে জনমানুষের নাড়া দিচ্ছে, এটা যে যদি কোনো কারণে হাদির মৃত্যুটা ঘটে, যেটা দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে, এই জায়গাটা প্রস্তুতির সময় কিন্তু ছিল বলে আমার ধারণা, কিন্তু সেই প্রস্তুতিটা কিন্তু আমরা দেখিনি, এবং দেখিনি বলেই গত রাতে যে ঘটনাগুলো ঘটেছে, এটা শুধু যে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি অভ্যন্তরীণভাবে তা কিন্তু নয়, বাইরের পৃথিবীতে কিন্তু বাংলাদেশ আজকে যেভাবে উপস্থাপিত হয়েছে, জুলাইতে যেভাবে আমরা ইতিবাচকভাবে অর্জনটা করেছিলাম, আজকে ইন্টারন্যাশনাল প্রেস আমাকে দেখে মনে হয়েছে যে আমরা বোধহয় পানি ঢেলে দিলাম তার উপরে। কারণ আমরা এখন ভায়োলেন্স প্রোন একটা জাতি হিসাবে দেখাচ্ছি, আগুন জ্বলছে, আমরা মিডিয়ার হাউসগুলোতে আগুন লাগাচ্ছি, বিশৃঙ্খল জনগোষ্ঠী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন এই জিনিসগুলো কিন্তু আমরা চাই না। জুলাই আন্দোলন ছিল, কয়েকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। এটা ছিল স্বৈরতন্ত্র বিরোধী। বাংলাদেশের মানুষ অতীতের স্বৈরতন্ত্রে ফেরত যেতে চায় না, আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। এই তো একটা মেসেজ বা একটা আর্তি যদি বলেন মানুষের ছিল। আমরা আধিপত্য চাই না, আধিপত্যের বিরুদ্ধে যে কোনো, বিশেষ করে যেহেতু এটা গত 15 বছরে একটা সরকার, প্রতিবেশী ভারতের সাথে তাদের সম্পৃক্ততা বেশি ছিল, সেই কারণে ভারতের কথাটা আসছে বেশি। আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে বা যে কোনো আধিপত্যের বিরুদ্ধেই কিন্তু থাকতে চাই, আমরা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই জাতি হিসাবে। এই বক্তব্যগুলোই ছিল, এবং আমরা কিন্তু ভায়োলেন্স না, শান্তিপূর্ণভাবে আপনি লক্ষ্য করবেন 5ই অগাস্টের পরে 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, ভায়োলেন্স হয়নি কিন্তু তখন কিন্তু সকলেই আমরা সংগঠিত থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে রেখেছি। ওই শান্তির আর্তিটাই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে গেছে, এবং আগামী যে নির্বাচনটা হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা টেকসই গণতন্ত্র তৈরি করাটাই তো আমাদের এখনকার লক্ষ্য। কিন্তু এখন যদি আপনি যে ভায়োলেন্সগুলি যদি হয়, বিশৃঙ্খলা যদি হয়, তাহলে কিন্তু আপনার সেই লক্ষ্য ব্যাহত হবে। এবং যারা আজকে এটা চায় না বাংলাদেশ গণতান্ত্রিক হোক, বাংলাদেশ শক্তিশালী হোক, বাংলাদেশ আত্মমর্যাদাশীল একটা জাতি হিসাবে দাঁড়াক, ঐক্যবদ্ধভাবে দাঁড়াক, যারা চায় না তারা কিন্তু বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছে। তো কাজেই আমরা যারা আজকে যে ঘটনাগুলো ঘটছে তাদের জন্য যেমন ভাবনার সুযোগ আছে, আমি মনে করি সকলের জন্যই ভাবনার সুযোগ আছে। এবং আমি যেহেতু বাইরের পৃথিবীতে কাজ করেছি, আমার কাছে মনে হয় যে আমাদের বন্ধুরা যারা আমাদের এতদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, এই গত 1 বছর ধরে, তাদের অনেক প্রশ্ন ছিল, কিন্তু তারা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তাদের প্রত্যাশা কিন্তু হচ্ছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সরকার আসলে তারা সামনের দিকে আরও আমাদেরকে সহায়তা করবে। এবং সেই কথা কিন্তু আমরা IMF-এর কাছ থেকে শুনছি, ইউর কাছ থেকে শুনছি, বিভিন্ন দেশগুলোর কাছ থেকে আমরা শুনছি। তো কাজেই আমরা যদি একটা আত্মমর্যাদাশীল গণতান্ত্রিক সকলকে নিয়ে বাস করার মতো একটা বাংলাদেশ, ভবিষ্যৎমুখী বাংলাদেশ চাই, তাহলে কিন্তু ভায়োলেন্স ইজ নট দ্য অপশান। অপশানটা হলো ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা, এবং সেই প্রক্রিয়াটা যাতে নির্বিঘ্ন থাকে, সেই প্রক্রিয়াটা যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখে না পড়ে, এবং যারা করছে তাদের সেই প্রচেষ্টাগুলো যাতে নস্যাৎ করে দেয়া যায়, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে সেই জায়গায় আমাদের বেশি মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করছি। জি, আমরা এই প্রসঙ্গে আবারও আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও আলোচনায় ফিরবো। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে দিচ্ছে একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসির বিশেষ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলাউদ্দিন মোহাম্মদ, এবারে আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বিরতির আগে আপনি বলছিলেন, সরকারের দায় নিয়ে সরকারকে আপনি একদম স্পষ্টভাবে বলেছেন এই দায় আসলে সরকারের, এবং আপনি বেশ কিছু সন্দেহ প্রকাশ করেছেন। সেই বিষয়টি নিয়েও যদি আরেকবার আসি, এই যে বারবার গতকালকে যে যখন বিক্ষোভে উত্তাল ছিল শাহবাগ, আমরা তখন দেখেছি বারবার বলা হচ্ছে ভারতীয় ইন্ধনের কথা, ভারতের অবস্থানের কথা, এবং বলা হচ্ছে আলটিমেটামও দেওয়া হয়েছিল 24 ঘন্টার মধ্যে আসলে যদি
দাবিগুলো মেনে না নেওয়া হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের কথাও জানানো হয়েছে। বেশ কিছু আমরা দাবি দেখতে পেয়েছি। একটু জানতে চাই, এই যে রাজপথে ভারতীয় ইন্ধনের অভিযোগ উঠছে, এখানে আসলে আপনাদের অবস্থান কি? আপনারা আসলে এটাকে কেন বলছেন? আর এরপরে আসলে নির্বাচনী প্রক্রিয়া সামনে, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনের ক্ষেত্রে আসলে যারা প্রার্থী তাদের জন্য আর কি কি ঝুঁকি রয়েছে, এবং সেই সাথে একটু জানাবেন সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি থাকবে, আপনার কি মনে হয় আপনার দলের পক্ষ থেকে? আপনার শেষ কনসার্ন দিয়ে শুরু করি। সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সরকার হিসেবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত টিকে থাকা। এর বাইরে আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। আরেকটা বিষয় হলো যে এখানে আপনার গত 2-3 দিন ধরেই, যেটা স্যার খুবই স্পষ্টভাবে বলেছেন, হাদি আপনার শর্টেড হয় আরও 1 সপ্তাহ আগে, গত শুক্রবার। আজকে আমরা আরেক শুক্রবারে বসে কথা বলছি, এবং যে কেউ এটা বুঝেছে যে এটা যে কোনো সময়, মানে উই আর এক্সপেক্টিং এ ব্যাড নিউজ। এটা সময়টা শুধু আসলে নির্ধারিত ছিল না, কিন্তু কি হবে এটা নির্ধারিত ছিল। তো এই নির্ধারণের পর রাষ্ট্র যেখানে প্রোঅ্যাক্টিভলি সিটিজেন্স, ইলেকশন কমিশন বলেন, যে কোনোভাবে নিরাপত্তা বিধান করার কথা ছিল, আমরা দেখেছি পুরো উল্টোটা হয়েছে। বরং যদি আপনার হাদিকে ওই স্পট ডেথ হতো, হয়তো বা আমরা আজকের এই যে ঘটনাগুলো হয়তো আমরা দেখতাম না। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেভাবে ভালো মনে হয় তার বান্দার জন্য সেটাই করেছেন। বাট আপনি যদি কনসিকোয়েন্স দেখেন, হাদি গত শুক্রবারে মারা গেলেন। আপনি হ্যাঁ ঠিক আছে, এই দিনে দুপুরে মারা গেলে তখন আপনার সবাই মিলে করতো, প্রতিবাদ হতো, কিন্তু এই যে 1 সপ্তাহ সময়টা, এই 1 সপ্তাহ সময়টা সরকার কাজ করে নাই, কিন্তু যারা রাষ্ট্রকে আনস্টেবল করতে চায় তারা ঠিক কাজ করে গিয়েছে। দেখেন আপনি, মানে যখন শত্রু এই রাষ্ট্রকে ডিস্টেবলাইজ করতে চায়, এখন বেশ কতগুলো গ্রুপ ধরেন। এখন এই জায়গায় গভর্নমেন্টকে তো, এবং আমি বড় রাজনৈতিক দলগুলোকে বলবো, এখানে আমরা আগেও দেখেছি বাংলাদেশে যদি আপনি নির্দিষ্ট ধর্মীয় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দেখেন, তারা সামহাও, যারা ধর্মীয় রাজনীতি করেন, তাদেরকে কোনো না কোনো স্তরে মানেন, তাদের কথা শোনেন। এটা আসলে আমরা এটার অনেকগুলো প্রুফ দেখেছি। যখন একটা বড় সংকট হয়, তখন তাদের মাধ্যমে তাদেরকে ইন সাম এক্সটেন্ট অ্যাপিস করা যায়। এখন এই শক্তিগুলোকে এই দায়ভার নিতে হবে। তবে আপনি যেই বিষয়টা বলেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ইন্ধন, এবং এটা তো খুব দিবালুকের মতো স্পষ্ট যে ভারতের সাথে আপনার সম্পর্ক এই মুহূর্তে ভালো না। মানে আপনার এখানকার নাগরিকরা ভারতে বসে অফিস চালাচ্ছে, সেখানে বসে বাংলাদেশকে বারবার থ্রেটেন করছে, বাংলাদেশের এই সরকারকে উৎখাতের প্রচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচাল করার আপনার ঘোষিত যুদ্ধ ঘোষণা করে রেখেছে। এটা জানার পর আপনি তো বারবার এই অজুহাতের কোনো আপনার ইস্যু নেই, আপনাকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তো আমি ভারতের ব্যাপারে আরেকটা বিষয় বলি, ইন্ডিয়া কিন্তু গত 1.5 বছর যদি বলেন, হ্যাঁ অবশ্যই অ্যাজ এ স্টেট তারা যেই আপনার গরল ভক্ষণ করেছে সেটা এখনও উদ্গীরণ করতে পারবে না। তারা হাসিনাকে সাপোর্ট দিয়ে গত 15 বছরে যে অন্যায় করেছে, তারা এখন বুঝতে পেরেছে যে তারা বিষ পান করেছে, কিন্তু সে তো এখন হুট করে উদ্গীরণ করতে পারবেন না। আমার পাশে ডিপ্লোমেট বসা আছেন সাবেক, তিনি বুঝবেন জিনিসটা। তাকেও কিন্তু আপনাকে মানে ওইভাবেই ডিল করতে হবে, তাকে সময় দিতে হবে যে সে আসলে নিজেও বাঁচবে, ভারত নিজেও বাঁচবে, বাংলাদেশের সম্পর্ককেও বাঁচাবে। সেই জায়গাটাকে আমরা ইতিবাচকভাবে তৈরি করছি। হয়তোবা একটা পয়েন্টে তৈরি হচ্ছে, চেষ্টা চলছে, আর একটা পয়েন্ট ড্যামেজ করছে। এখন আরেকটা বিষয় দেখেন, ইন্টেলিজেন্স সারা বিশ্বে যখন কাজ করে, ইন্টেলিজেন্স সবসময় আপনার মানে যে আপনি জেনে বুঝেই তার পারপাস সার্ভ করেছেন সেভাবে কখনোই কোথাও কাজ করে না। আপনি আপনার যেই ইন্টেনশন আছে সেই ইন্টেনশন দিয়ে কাজ করবেন, বাট এই ইন্টেনশনটা সামহাও আরেকজন কাজে লাগাবে। আজকে শহীদ ওসমান হাদি বলে যায় নাই প্রথম আলো ডেইলি স্টারে হামলা করতে হবে, যখন এর আগেও হামলা হয়েছে, তাদের আপনার সামনে জিয়াফত হয়েছে, গরু জবাই হয়েছে, তখন তো তিনি সেখানে যান নাই। তখন তিনি সেখান থেকে আপনার তরুণদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, তাদের বলেছেন যে তোমার সেখানে কি কাজ, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তার বাড়ির সামনে তুমি কি গরু জবাই করবা, এটা তোমার কিসের প্রতিবাদ? তোমার হেডম থাকলে তুমি নিজে প্রতিষ্ঠান বানাও। সেই চ্যালেঞ্জ দিয়েছে, সেই ব্যক্তি মৃত্যুর পর সেই প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, সেই প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখেন যে আমার ইমোশন আপনি কোন খাতে আপনি নিয়ে যেতে পারে। ধরুন আমার ধ্বংসের কাজে আমার ইমোশন ব্যবহৃত হতে পারে। এখন ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা দেখেন, এখানে অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্টের, ইন্ডিয়ান ডিপ স্টেটের এখানকার যে আধিপত্যবাদী প্রকল্প আছে, এখানকার প্রতিষ্ঠানগুলোকে যে নিষ্ক্রিয়তার প্রকল্প আছে, এবং ইন্ডিয়ান যে হিন্দুত্ববাদী সরকারের যে সাম্রাজ্যবাদী এজেন্ডা আছে, সব কিছু জেনে বুঝে আমি ওসমান হাদির মতোই বলতে চাই, আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি ঢিল মারলে, আমি ভীমরুলের চাকে আপনি ধরুন খালি মুখে গিয়ে ঢিল মারলে আপনার মুখে ভীমরুল এসে কামড় দেবে। আপনাকে অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এবং একই সাথে
আপনি তো রাষ্ট্র, মাথায় রাখতে হবে যে আমি রাষ্ট্রের নাগরিক, সেই আমি একজন বিষয়টা- রাজনৈতিক কর্মী, আমি একটা রাজনৈতিক দলের সদস্য। আমি রাজনৈতিক দলের যে গঠনতন্ত্র আছে, রাজনৈতিক দল যে রাষ্ট্রের নির্বাচন কমিশনের আন্ডারে নিবন্ধিত, সেখানকার আমার কি কি কমিটমেন্ট আছে সবগুলো বিবেচনা করেই কিন্তু রাষ্ট্রকে স্টেবিলাইজ করা যাবে আমার দায়িত্ব। যদি আমি রাষ্ট্রকে স্টেবিলাইজ না করতে পারি, রাষ্ট্রকে শাসন করার জন্য, রাষ্ট্রের পরিচালনার জন্য জনগণের কাছে ভোট চাইতেও যেতে পারি না। তো নিশ্চয়ই। সেই দায়িত্বশীল জায়গায় আমি কাজ করছি। যদি আমি কাজ না করি, আমি কেন ইন্ডিয়াকে আমি বারবার ইন্ডিয়ার কাছে নিয়ে যাব? আমাদের বুঝতে হবে যে এই সমস্যাটা আমাদের এখানকার যে জাতিগত ঐক্যের সমস্যা ইন্ডিয়া কখনো সমাধান করবে না, জি, পাকিস্তান সমাধান করতো না। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় একমত হতে হবে বাংলাদেশিদেরকেই। ও পৃথিবীর কোনো দেশের সিটিজেনরা, কোনো দেশের রাজনীতিবিদরা, কোনো দেশের ডিপ্লোম্যাটরা এসে এটা সমাধান করে দিয়ে যাবে না। এম হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সব দূতাবাস নিরাপদ, অর্থাৎ বলছে দূতাবাসগুলোকে নিরাপত্তার আশ্বাস তারা দিয়েছে তাদের পক্ষ থেকে, কিন্তু একই রাতে মিডিয়া হাউসে হামলা এবং আমরা দেখতে পেয়েছি বাস্তবে আসলে রাজপথের চিত্র ভিন্ন। এই দ্বৈততাকে আপনি কিভাবে দেখছেন? সেই সাথে আরেকটু যুক্ত করতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টাও বেশ কয়েকবার নভেম্বরেও বলেছেন যে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সেই সাথে তারা তফসিল ঘোষণার দিন বলেছিলেন 9 লাখ নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাহলে আসলে তফসিল ঘোষণার একদিন পরেও এই দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই দ্বৈততার হিসাবেও আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দুটো বিষয় নিয়ে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা আমি দুভাগে জবাব দেব। একটা হচ্ছে যে কূটনৈতিক প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা, এটা কিন্তু আন্তর্জাতিক আইনের আওতায় আমরা স্বাগতিক দেশ হিসাবে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে এবং সেই কথাটাই পররাষ্ট্র সচিব গতকালই এখানে যারা বিভিন্ন মিশন দূতাবাসের প্রধানগণ আছেন বা রাষ্ট্রদূতগণ আছেন তাদেরকে আশ্বস্ত করেছেন। তো সেই জায়গাটা আমি মনে করি যে আশ্বস্ত করাটা আন্তর্জাতিক রীতিনীতি বা আইন কানুনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেটা তিনি নির্বাহ করার চেষ্টা করেছেন, যে কাজটা সঠিক হয়েছে। এর পরের যে অংশটা আপনি বললেন যে গত রাতেই কিন্তু আবার চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের উপর ইটপাটকেল ছোড়া হয়েছে। তার আগের দিন এখানে ঢাকায় একটা উদ্যোগ ছিল। কিন্তু আমি বলবো যে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটামুটি তাদের ভূমিকা পালন করতে পেরেছে, এটা আমি বাস্তব অর্থেই বলছি। কারণ চট্টগ্রামটা গতকাল রিস্কি ছিল, কিন্তু সেটাও তারা মোটামুটি ম্যানেজ করেছে। কিন্তু এখানে আমাদের সাবধান থাকতে হবে যে কোনো কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর যদি কোনোভাবে ক্ষতির কারণ হই আমরা, তাহলে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়তে পারি। কাজেই এখানে যারাই বা এই কাজে অতি উৎসাহী হয়ে কাজ যাচ্ছেন, তাদের কিন্তু মনে রাখতে হবে যে ওই দেশগুলোতেও কিন্তু আমাদের দূতাবাস আছে, গত কিছুদিন আগে যখন আগরতলাতে আমাদের দূতাবাস আক্রান্ত হয়েছিল, তখন কিন্তু আমরা ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, বলেছি যে তোমরা রক্ষা করতে পারোনি, এবং ভারত সেক্ষেত্রে সত্যি তার জন্য একটা, আমি বলবো যে এম্বারাসিং সিচুয়েশন হয়ে যায়। এর কোনো জবাব আপনি দিতে পারবেন না। তো কাজে এই ব্যাপারটা সাবধান থাকতে হবে। আপনি অন্য যেটা বললেন মিডিয়া হাউসগুলোতে, সেটা তো আমি বললাম যে এখানে গত একটা সপ্তাহ গেল, এই সপ্তাহে এই ধরনের আমরা প্রত্যাশা করেছিলাম যে, বা আমরা ভাবছিলাম যে হাদিকে আমরা আবার সুস্থভাবে ফেরত পাবো, এটা প্রত্যাশার বিপরীতেই প্রত্যাশা বলতে পারি। কিন্তু সেটা যখন ঘটেনি, তার জন্য যে কোনো কনসিকোয়েন্স হলে সেটা কীভাবে সামাল দেবেন সেই দায়িত্ব তো সরকারের প্রতিষ্ঠানের। তো কাজে এখানে কথার চেয়ে যে কাজটা দরকার বেশি। এবং এখন যেটা আলাউদ্দিন ইঙ্গিত করেছেন, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে সরকারকে প্রোঅ্যাক্টিভলি আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে প্রবলেমগুলো কী হতে পারে। তা না হলে কিন্তু, কারণ এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান এই দুই স্তরে কিন্তু কাজটা হচ্ছে। সরকারের কাজের পদ্ধতি আছে একরকম, আর যারা সামাজিক শক্তি হিসেবে কাজ করে তাদের পদ্ধতিটা আরেক রকম। তারা কিন্তু অনেক বেশি অ্যাজাইল, কাজে সে এজিলিটির সাথে আপনাকে ম্যাচ করতে হবে। তা না হলে কিন্তু এই বিশৃঙ্খলা সামাল দেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো প্রোঅ্যাক্টিভ যে উদ্যোগের কথা আপনি বলছেন, আগেও বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে সেই ঘটনাগুলো আসলে বিশ্লেষণ করেই বিভিন্ন মহল থেকে এই প্রশ্নগুলো আসছে। তো সেই ক্ষেত্রে সেই প্রোঅ্যাক্টিভনেসটা আসলে কতটা পালন করতে সক্ষম থাকবে আগামী, আর মাত্র 1 মাস বাকি আসলে নির্বাচনের? আমরা প্রত্যাশা করতে পারি, আমরা তো সরকারের ভেতরে মানুষ না, আমরা প্রত্যাশা করতে পারি। সেই প্রত্যাশার কথা যদি সরকার মনে রাখেন, তাহলে হয়তো তারা যথাযথ ব্যবস্থা নিতে পারেন।
এখানে নির্বাচন সামনে আছে, সেখানে তো আপনার আরও বেশি, কারণ 300 আসন নির্বাচন হবে, এক একটা আসনে 4জন 5জন 6জন করে ক্যান্ডিডেট থাকবে। তো কাজে এটা আরও বড় বিস্তৃত জায়গায় তাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার বলছেন সেটা করবেন, আমরা আশা করি তারা তাদের সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করবেন। এবার একটু আসি, আমি আলাউদ্দিন সাহেব খুব ভালো একটা কথা বলেছেন যে আমরা ভারতীয় আধিপত্য চাই না, এটা স্পষ্ট। এবং এটা বাংলাদেশের জনগণ, আমি বলবো যে আপনি ধরেন এখনকার বাংলাদেশের জনগণের প্রত্যাশা এটা, কিন্তু সেটা চাওয়ার আপনাকে তো কাঠামো আছে, পদ্ধতি আছে, এবং আপনাকে সেই পদ্ধতিতে যেতে হবে। এবং এটাও মনে রাখতে হবে যে রাজনীতি বলেন, কূটনীতি বলেন, বাস্তবতা, আমার বাস্তবতা, পারিপার্শ্বিকতা, এগুলো মনে রেখেই তো আমার সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি যে ভারতের রাজনৈতিক ব্যবস্থাটা কেমন, আমরা জানি তাদের বাংলাদেশ সহ এই অঞ্চলে তাদের কূটনীতির চেহারাটা কী। আমরা যদি সেখান থেকে আমাদের অস্তিত্বটা, আমাদের স্পেসটা তৈরি করতে চাই, যে কথাটা আলাউদ্দিন সঠিক বলেছেন, আমাদের বুদ্ধিমত্তার সাথেই যেতে হবে। কিন্তু এখানে গায়ের জোরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি গায়ের জোরে যেতে গেলে কিন্তু শুধু ভারত না, আন্তর্জাতিকভাবে আমরা বড় ধরনের চাপের মুখে পড়তে পারি। এবং এখন বাংলাদেশের যে অবস্থা, আমরা কিন্তু সত্যি সত্যি একটা ভালনারেবল জায়গায় আছি। কাজে সেই চাপ সহ্য করতে পারবো কিনা আমি জানি না। কাজে একটা ছোট্ট সতর্কবাণী, আমরা সাবধান হতে হবে। যে এই প্রসঙ্গ নিয়ে আসবো, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে চিত্র আমাদের এই গতকালকের ঘটনা ঘিরে, সেই বিষয়টি নিয়ে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশে আবারও একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত ডিবিসির বিশেষ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। এম হুমায়ুন কবির, বিরতির আগে আমরা বলছিলাম আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই চিত্র বাংলাদেশের, সেটি ঘিরেও আসলে গতকালকের আমাদের যে সারা দেশে বিক্ষোভ, সহিংসতার ঘটনা ঘটেছে, সেটি নিয়েও মানুষ প্রশ্ন তুলছে। এই যে নির্বাচন সামনে রেখে, নির্বাচন কিংবা নির্বাচন যদি আমরা একটু সাইডে রেখে বলি, এই ধরনের সহিংসতা এবং ভাঙচুর, অস্থিরতা বিদেশি যেই মণ্ডল রয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে কি বার্তা দিচ্ছে? নেতিবাচক কোনো প্রভাব আপনি এই মুহূর্তে খুব বেশি কি দেখছেন কিনা? এই অস্থিরতায় কি আসলে সমাধান কিনা? সব মিলিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু এই যে আপনি যে বললেন, সেটা একটু ভেঙে ভেঙে যদি বলি, পরশুদিন আমাদের হাই কমিশনারকে ডেকে নিয়েছিল ভারত, এবং তারা কি বক্তব্যটা দিয়েছে এটা আমরা দেখি। ওরা বলছে তাদের এখানে একটা সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা করছে তারা। এবং এই কথাটা কিন্তু, এই বক্তব্যটা আন্তর্জাতিকভাবে কিন্তু প্রচারিত হয়, এবং আন্তর্জাতিক শঙ্কার একটা উপাদান হচ্ছে এটা। এখানে এজিটেশন হচ্ছে, গত পরশুদিনই তো এজিটেশন হয়েছে। এখানে একটা ভারতীয় দূতাবাসে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, একটা মিছিল হয়েছে, কিন্তু এরা তো গোপনে কিছু করছিল না, ওরা প্রকাশ্যই করছিল। কিন্তু এটার ইন্টারপ্রিটেশনটা বা ন্যারেশনটা এসছে কিন্তু সন্ত্রাসী আক্রমণের ভয়। আপনি খেয়াল করবেন, এটার গ্লোবাল অ্যাকসেপ্টেবিলিটি আছে। আমি যেহেতু এই লাইনে কাজ করেছি, এটা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এটার ব্যাপারে বেশি সচেতন ছিল। আমরা ওয়ার অন টেরর এগুলো তো আমরা দেখেছি। আপনি বিশ্বাস করবেন, চীনারা মার্কিনীদের চাইতে বেশি ছাড়া কম না কনসার্ন। এবং আমরা আমাদের সাথে ইন্টারাকশানে অনেক ক্ষেত্রেই চীনারা স্পষ্ট করে, তাদের সবচেয়ে বন্ধু দেশটাকে তারা স্পষ্ট করে বলছে যে এরা এখানে এগুলি সূত্র। তো কাজে আন্তর্জাতিকভাবে কিন্তু এই বিষয়টার প্রতি একটা সাংঘাতিক নেতিবাচক অবস্থান আছে। এছাড়াও ধরেন যে ধরনের বাংলাদেশে এই যে গত 1 বছরে বা অগাস্ট পরিবর্তনের পরে যে অবস্থাটা, আননোন সিচুয়েশনটাই কিন্তু ভয়ের কারণ। এবং আন্তর্জাতিকভাবে কিন্তু এই কোথায় যাচ্ছে বাংলাদেশ, কোথায় আছে, নির্বাচনটা হবে কি না, এগুলো কিন্তু সংশয়ের জায়গা। এবং সেই সংশয়গুলো কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ। কারণ আমরা একটা হচ্ছে যে একটা রাজনৈতিকভাবে এখন একটা ভালনারেবল জায়গায় আছি। নির্বাচনটা কিভাবে হবে, সকলকে নিয়ে কিভাবে হবে, এটা নিয়েও প্রশ্ন নানান করে। তো কাজে একটা সুষ্ঠু নির্বাচন করা কিন্তু আমাদের জন্যে খুবই প্রয়োজনীয়। এবং তারপর পাশাপাশি মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা আছে, আপনি নির্বাচনের উপর নির্ভর করছে আপনার অর্থনৈতিক জায়গাটা। কিন্তু IMF বলছে, এডিবি বলছে যে তোমাদের সাথে আমরা নেক্সট ট্রান্সের জন্য আলাপ করব নির্বাচিত সরকারের সাথে। তার অর্থ হচ্ছে যে তারা কিন্তু প্রাইম অফিসে আপনাকে বলেই দিয়ে দিচ্ছে যে এই সময়ের পরে কিন্তু আমরা তোমাদেরকে চাই না, ঘুরে ফিরে বলছে। তো কাজে সেটাও কিন্তু একটা মেসেজ আমাদের জন্য আছে। আর ধরেন আমরা বাংলাদেশ, আমরা একটা এমন অঞ্চলে বাস করি যে অঞ্চলটা নিয়ে এখন উত্তেজনা। আপনি পূব দিকে গেলে রোহিঙ্গা ইস্যু আছে, যেটা নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা বা নেতিবাচক আলোচনা আন্তর্জাতিক পর্যায়ে আছে। আমাদের উপর চাপ আছে মানবিক দিক থেকেও,
পশ্চিমে যদি যান আপনি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিন্তু, যেটা আলাউদ্দিন বললেন সঠিক, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিন্তু ভারতের ভেতরে আছে, আমাদের মধ্যে আছে, আন্তর্জাতিক যারা বন্ধু সহযোগী যারা আমাদের, তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা অনিশ্চয়তা বোধ কাজ করছে। তো কাজেই আমাদের বাংলাদেশকে একটা গণতান্ত্রিক স্থিতিশীল রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিচিত রাখবার জন্য, আমাদের পরিচিতিটাকে শক্তিশালী করার প্রয়োজনেই আমাদের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে, অর্থনৈতিক ধারাকে অব্যাহত রাখতে হবে। যে কোনো নেতিবাচক কর্মকাণ্ড যেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য নয়, সেখান থেকে দূরে থাকতে হবে। তবেই বাংলাদেশটাকে আমরা নিয়ে এগিয়ে যেতে পারবো। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই, এই যে বিচ্ছিন্ন ধরনের ঘটনা কিংবা মব ভায়োলেন্স যাই চলছে কিনা এখন এই মুহূর্তে দেশে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য কি এটা সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আপনি দেখছেন কিনা? যেমনটা এম হুমায়ুন কবিরও বলছিলেন, গণতন্ত্র উত্তরণের উপরে আমাদের আসলে কি কি ধারা অব্যাহত রাখা দরকার, সেই সাথে এই যে নির্বাচন সামনে, সেই নির্বাচনের উপরে আসলে দেশের অর্থনৈতিক ধারাটাও আসলে ডিপেন্ড করছে, আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে কোন তিনটি বিষয় আপনার কাছে মনে হয় এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনি যে বিষয়টা বলছেন যে প্রথমত আপনার মব ভায়োলেন্স আমি আর বলতে চাই না, আপনি স্পষ্টভাবে সন্ত্রাসবাদী বলুন, কারণ এই রাতের যে ঘটনা, এই ঘটনাগুলো বিশ্লেষণ করে এগুলো একটা মব বলা যায় না। তো এই যে সন্ত্রাসবাদী যে একটা আপনার হুমকি তৈরি হয়েছে, আমি জানি বুঝেই বলছি বিষয়টা, এটা এমন না যে ধরেন এটাকে আগের মতো করে আবার নতুন করে রাজনীতি করতে হবে, বাট এটা একটা রিয়েল থ্রেট হিসেবে আমাদের সবার জন্য দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে এই গভর্নমেন্টকে আপনি যেটা বলছেন যে কোনো মূল্যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আপনার তিনটা বিষয় তো বলছেন, আমি তিনটা বিষয় বলবো, স্থিতিশীলতা এবং স্থিতিশীলতা অর্জন করতে হবে। এর বাইরে আসলে গভর্নমেন্টের আর কোনো পথ নেই, কোনো পথ নেই। এর ক্ষেত্রে যেমনটা বলছিলাম যে যদি সামনে প্রার্থীদের নিরাপত্তার যে আশ্বাস কিংবা প্রার্থীদের নিরাপত্তার যে আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, সেটা কি নিশ্চিত করতে সক্ষম হবে কিনা সরকার? কি মনে হচ্ছে আপনার কাছে, আপনার পর্যবেক্ষণে? প্রথমত দেখেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাবেন কেন? আপনি নিশ্চিত করবেন ভোটারদের নিরাপত্তা। নির্বাচনের প্রার্থী মুখ্য না, আসলে আমরা বারবার গণতন্ত্রকে উল্টে দেখি। সেক্ষেত্রে ভোটারদের উপস্থিতি নিয়েও আসলে নির্বাচনে ভোটার মুখ্য। আপনি ভোটারদের কাছে, ভোটারদের স্টেক এটা, প্রার্থী আপনাকে কারা হলো না হলো তারা আপনার ভোটারদের মধ্যেই প্রার্থী। একজন যিনি ভোটার না তিনি তো প্রার্থী না। আপনাকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে বলি, হ্যাঁ আগে এক ধরনের ঝুঁকি ছিল, আগে আপনার যারা যেমন আমাকে সাপোর্ট করবে না বলে আমি তাকে কেন্দ্রে যেতে দিব না, এই ধরনের ঝুঁকি ছিল, এবারও সেই ঝুঁকি থাকবে। কিন্তু মোটা দাগে আপনার ধরেন পুরো নির্বাচনকে ভণ্ডুল করা, আপনি দেখলেন যে আমরা বারবার আগেও বলেছি যে আপনি এই যে 1.5 বছর সময় পেলেন, আপনি 300 আসনে জাতীয় সংসদ এবং গণভোট নির্বাচনের আগে একবার দুইবার কি গভর্নমেন্ট সিটি কর্পোরেশনগুলো যেখানে আপনার অব্যবস্থাপনা এখন 10 সেকেন্ড শেষ করবেন, সময় না সেই আপনার এক্সপেরিমেন্টকে চালানো যেত না? অবশ্যই চালানো যেত। ধরেন এখন যেটা হয় নাই সেটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমাদের এটা হলো যে এখন আমরা ধরে নিয়েছি যে নির্বাচন আপনার মানে যেটা নিরাপদ হবে না, সহিংস হবে। কিন্তু আমার যদি বলেন যে আমি ডেসপারেট, যে কোনোভাবে আমরা এই ঘটনার পর আমরা কখনোই বুঝতে চাই না, আমি কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতে চাই না যে এই সরকার অ্যাট এনি কস্ট 12 ফেব্রুয়ারি একদিন পর্যন্ত আপনার এক্সটেন্ড করুক। 12 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে, নির্বাচনের জন্য যতটুকু সম্ভব সংসদে কমানো যায় জি আমাদের আছে লিমিট করার দিকে যাতে সরকারের নজর থাকে, সেই জন্য শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে প্রজাতন্ত্র বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রজাতন্ত্র বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।